সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনার প্রিয় শো টক উইথ নাহারে এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার, যেখানে আমরা কথা বলি সময়ের সেরা মানুষের সঙ্গে, জানি তার জীবনের গল্প, শুনি তার অভিজ্ঞতার কথা, খুঁজি তার ভবিষ্যতের পথ। দর্শক, আপনারা সবাই জানেন প্রতি পর্বেই কিন্তু আমাদের স্টুডিওতে একজন অতিথি আমন্ত্রিত থাকেন। আজকে আমাদের স্টুডিওতে আছেন খালিদ শামস রনি। চলুন দর্শক আমরা চলে যাই রনি ভাইয়ের কাছে। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপু, ভালো আছি। কি নিয়ে ব্যস্ততা চলছে? যেহেতু কর্পোরেটে আছি তো বিজনেস, জব এবং টিম ম্যানেজমেন্ট সবকিছু নিয়ে। আপনার কর্পোরেট যাত্রা শুরুটা কেমন ছিল? আচ্ছা, আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয় 2008 সালে। তো এরপরে আমি ফার্স্ট জব ছিল আমার বাটা শু কোম্পানিতে। সেখানে আমি সেলস মার্কেটিংয়ে জয়েন করি, আপনার ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে বাটা শুতে। তো সেটা 2010-এর কথা। তো 10 থেকে এখন 25 বলবো যে অলমোস্ট 15 ইয়ার্স আমার কর্পোরেট জার্নি। তো এর মধ্যে আমি কাজ করেছি, এখন কাজ করছি গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। এটা আপনার একটি বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট আইটি কোম্পানি। তো আমরা হচ্ছে আইটি হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার সেলস নিয়ে কাজ করি। আসুস, এফোরটেক, ব্রাদার, এলজি এইসব প্রোডাক্টের ন্যাশনাল ডিস্ট্রিবিউটর হচ্ছে আমরা। বাহ! গ্লোবাল ব্র্যান্ডে আপনার বর্তমান দায়িত্ব ভূমিকা কি কি? গ্লোবাল ব্র্যান্ড পিএলসিতে এই মুহূর্তে আমি অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হিসেবে আছি। রিটেল বিজনেসটা আমি লুক আফটার করছি। তো গ্লোবাল ব্র্যান্ডে আমাদের তিনটা চ্যানেল আছে। এখানে হচ্ছে আপনার কর্পোরেট সেলস চ্যানেল, ডিস্ট্রিবিউশন চ্যানেল এবং রিটেল বিজনেস চ্যানেল। তো রিটেল বিজনেস বলতে আমরা যেটা বুঝি যে এটা হয়তো শোরুম বা আমাদের যে ব্রাঞ্চগুলো আছে সেখানে যে রিটেল এবং কর্পোরেট সেলস হয় সেটাই আমাকে লুক আফটার করতে হয়। আমাদের অলমোস্ট 30+ ব্রাঞ্চেস আছে সারা বাংলাদেশে। এর মধ্যে ঢাকায় আমাদের 10+ ব্রাঞ্চেস আছে। তো এই ব্রাঞ্চগুলোর রিটেল বিজনেসটা ডেভেলপ করা এবং সেখানে ইন্ডিভিজুয়াল প্লাস টিম এফোর্টের মাধ্যমে রিটেল সেলটা তুলে আনাটাই হচ্ছে আমি এবং আমার টিমের কাজ। অনেক দায়িত্ব, অনেক কাজ। বাংলাদেশের টেকনোলজি মার্কেটের পরিবর্তন আপনি কিভাবে দেখছেন সাম্প্রতিক সময়? আচ্ছা, এটা যদি বলবো যে টেকনোলজি এটা অলওয়েজ অ্যাডভান্সড এবং অলওয়েজ এটা চেঞ্জেবল, এটা আসলে থেমে থাকে না। যদি আমি বলি যে স্মার্টফোন বা ফোন যেই সময়টার থেকে শুরু হলো, টেলিকম অপারেশন, যে বাংলাদেশে সিটিসেল, গ্রামীণ ফোন আসলো, তারপরে রবি, বাংলালিংক। তো টেকনোলজি আপনি দেখবেন যে প্রথমে বাটন ফোন আমরা ইউজ করতাম, আপনার নোকিয়া, সেটা বাটন ফোন থেকেই শুরু হওয়া। বাট এখন কিন্তু স্মার্টফোন ইউজ হচ্ছে, বিভিন্ন ব্র্যান্ডস এসেছে বাংলাদেশে। তো বলবো যে টেকনোলজি ডে বাই ডে চেঞ্জ হচ্ছে এবং এখন কিন্তু আমি বলবো যে ডিজিটাল অ্যাজ ওয়েল অ্যাজ এআই এবং হিউম্যানাইজড এআই, যেটা বলবো যে ন্যাচারালি আপনার যে পরিবর্তনটা সেটা এআই এর সাথে সাথে আপনার হিউম্যানাইজড ভাবেও আপনাকে চেঞ্জ হতে হবে। এই দুটোর মিশেল যদি সম্ভব হয় তাহলেই আপনি মানে কন্টেম্পোরারি টাইমের সাথে টিকে থাকবেন, নাহলে আপনাকে পিছিয়ে পড়তে হবে। মার্কেটিং এর কোন দিকটা আপনার কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং? মার্কেটিং আসলে এটা একটা দীর্ঘ একটা লঙ্গার টার্ম প্রসেস। আপনার মার্কেটিং এটা প্রোডাকশন থেকে শুরু, তারপর সেটা প্যাকেজিং, সেটা সেলস, ব্র্যান্ডিং এবং সর্বোপরি যে ভোক্তা তার কাছে পৌঁছানো এবং এরপর আফটার সেল সার্ভিস, প্রত্যেকটা ধাপেই কিন্তু মার্কেটিং জড়িত। তো এখানে যদি বলি যে মার্কেটিংয়ের চ্যালেঞ্জটা কোথায়, এই তো বা কোন জিনিসটা আমার কাছে চ্যালেঞ্জ মনে হয়, এটা একটা নিউ ব্র্যান্ড বা নিউ প্রোডাক্ট এস্টাবলিশ করা আসলে চ্যালেঞ্জিং। এখানে আসলে টোটালি এফোর্ট শুরু থেকে এবং শেষ পর্যন্ত এফোর্ট দিয়ে কাজ করতে হয় এবং প্রচারেই প্রসার, মানে প্রচারটা একটু বেশি করতে হয়, ওই প্রচারে সময়টা একটু বেশি দিতে হয়। রাইট। একটা সফল ক্যাম্পেইনের পেছনে আসলে কি কাজ করে, বাজেট না আইডিয়া? ডেফিনেটলি বাজেট এবং আইডিয়া দুটোই প্রয়োজন। তারপরে আমি বলবো যে আইডিয়া যদি ভালো হয় সেক্ষেত্রে বাজেট কম হলেও ভালো আইডিয়ার কারণে সেটা উতরে যেতে পারে। ওয়াও! আপনার টিম ম্যানেজমেন্ট স্টাইল কেমন, বন্ধুসুলভ নাকি বস টাইপ? অ্যাকচুয়ালি আমি যদি বলি আমার কর্পোরেট লাইফে শুরু বলেছিলাম বাটা থেকে।
বাটা। তো বাটায় আমি ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে ঢুকলেও আমার ট্রেনিংটা ছিল বসুন্ধরা সিটি আউটলেটে, ওটা মানে এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য লার্জেস্ট আউটলেট। তো সেখানে কিন্তু আমি শিখেছি একদম আমার অফিস অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে একদম টপ পর্যন্ত সবার থেকেই। তো ওখানে আমি সবাইকে আপনি সম্বোধন করতাম, এবং স্টিল আমি যেটা ফিল করি, হ্যাঁ আপনি যখন অ্যাডমিনিস্ট্রেশন বা কমান্ডিং রোলে থাকবেন, কমান্ডিং অ্যাপ্রোচে থাকবেন, আপনি আসলে লিডারশিপের ওটা একটা ধারা যে অটোক্রেটিক লিডার, অবশ্যই। বাট আমি আসলে সাপোর্টিভ লিডারশিপ সবসময় ফিল করি, পছন্দ করি, এবং ওটা থেকে রেজাল্ট কাজও আসলে হ্যাঁ ভালো আসে। রেজাল্টটা ভালো, মানে আউটপুটটা ভালো আসে। এবং কেউ ভুল করলে, আমি যেটা টিম ম্যানেজমেন্টে কেউ ভুল করলে তার কারণটাও অনুসন্ধান করি, এবং তাকে যেভাবে সহযোগিতা করে ভুলটা শুধরানো যায় সেটা ট্রাই করি। মানে বস হিসেবে না, একজন আমি কর্মী একজন- হিসেবে আপনি জি, তার একটা পাশে leader থাকেন, হিসেবে লিডার তার পাশে হিসেবে আমি পাশে থাকতে চাই। থাকেন। বর্তমানে কাস্টমার বিহেভিয়ার সবচেয়ে বড় পরিবর্তন কি দেখছেন? কাস্টমার আসলে কাস্টমার কিন্তু প্রোডাক্ট কিনে না, প্রোডাক্ট আসলে কি, প্রোডাক্টকে আপনার সলিউশন হিসেবে চিন্তা করতে হবে। দ্যাট মিনস একটা আপনি অভাব ফিল করছেন, হয়তো আপনার ক্ষুধা লেগেছে, আপনার ফুড দরকার, তো ইট ডাজেন্ট মিন যে আপনি সেট মেনু খাবেন না, পিৎজা খাবেন না, বার্গার খাবেন। ওটা আমার চাহিদা থাকতে হবে, আপনার অ্যাবিলিটি থাকতে হবে, পারচেজিং পাওয়ার অ্যাবিলিটি। তো সেই সময় অনেক সময় হতে পারে যে আপনার অ্যাবিলিটি নেই, কিন্তু এখন কিন্তু আপনার বিভিন্ন আপনার ট্রানজাকশন রোল যদি দেখেন, বিকাশ একটা অপশন আছে, বাই নাও পে লেটার। তো আপনি যদি ওইটা অ্যাপ্লাই করেন, এবং তাহলে কিন্তু আপনি ওই আপনার কাছে ইনস্ট্যান্ট ওই মুহূর্তে মানে ওই প্রয়োজনীয় টাকা না থাকলেও আপনি 7 ডেজের মধ্যে সেটা আপনি দিতে পারছেন। সো আপনাকে আপডেটেড থাকতে হবে। আমি যদি সাম্প্রতিক আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি, স্বপ্ন মিনাবাজারের সুপার শপগুলোতে একসময় মানুষ যেতে ভয় পেত, যে মানে আমি বলবো ম্যাস কাস্টমার যারা, যে তারা ভাবতো যে এখানে হয়তো প্রাইসটা বেশি, কিন্তু আপনি দেখবেন যে তারা স্বপ্ন লাস্ট ইয়ারে একটা 160 টাকার মধ্যে 100 গ্রাম ভ্যাটও তো মনে হয় ভ্যাট, এই গভর্নমেন্ট আসার পরে, ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে ভ্যাটটা নেই। তো এখানে সাধারণ মানুষ কিন্তু এখন যাচ্ছে। ইভেন আমি লাস্ট মানে ডে বিফোর ইয়েস্টারডে আমি মিনাবাজার থেকে 1 টাকা প্রাইসে আমি 1 আটি পালং শাক নিয়েছি। তো এটা কিন্তু আসলে রেয়ার, বাজারেও পাওয়া যায় না। দ্যাট মিন্স আপনি যে জবই করেন না কেন, যে বিজনেসে করেন না কেন, আপনি যদি একটু ইনফরমেশনের সাথে আপডেটেড থাকেন, আপনি কিন্তু একটা ভালো অফার গেইন করতে পারবেন। এবং এই অফারগুলো কিন্তু কাস্টমারকে ধরে রাখার একটা মানে মহৌষধি, আমি বলবো একটা ঔষধি প্রক্রিয়া। কারণ এই ধরনের মাঝে মাঝে অফার এবং ডিসকাউন্ট এবং এই ধরনের যদি মানে থাকে, তখন কাস্টমার কিন্তু সেই জায়গায় এমনি ঢুকে আসে। তো আপনাদের ক্ষেত্রে কি এরকম হয়? ডেফিনেটলি আমি বলবো যে আমার এটা একটা পলিসি। আমার গ্লোবাল ব্র্যান্ডে রিসেন্টলি আমাদের একটা প্রোডাক্ট লঞ্চ হয়েছে, স্মার্ট ওয়াচ। ডেফিনেটলি আপনি জানেন যে এখন খুবই পপুলার, বিভিন্ন ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ আছে বাংলাদেশে। তো আমরা নিউ একটা স্মার্ট ওয়াচ গ্লোবাল ব্র্যান্ড পিএলসি থেকে লঞ্চ করেছি, এটা হচ্ছে ব্লিজ বন্ড নামে। তো আমরা আমাদের এটা প্রায় 6 থেকে 7 মাস R&D হওয়ার পরে আমাদের কোম্পানি এটা লঞ্চিং এর সিদ্ধান্ত নিয়েছে। তো যেটা লঞ্চিং হওয়ার পরে উইদিন 7 ডেজ আমরা বিভিন্ন ব্রাঞ্চ থেকে একটা ভালো আউটপুট পাচ্ছি। মানে কাস্টমার্সরা নিজেরাই এসে কোয়ারি করছে যে ব্লিজ বন্ডের স্মার্ট ওয়াচ আছে কিনা। তো এখানে যেটা আমরা খুব রিজনেবল প্রাইসে অ্যামোলেড ডিসপ্লে তাদেরকে দিচ্ছি, এবং কলিং ফিচার আছে স্মার্ট ওয়াচটাতে, রিসিভও করবে, আপনি ডায়ালও করতে পারবেন। এবং এখানে দুটো আমরা লেডিস সিরিজও সেখানে লঞ্চ করেছি, একটা হচ্ছে পার্ল আর একটা হচ্ছে অরোরা। এই দুটো সিরিজের লেডিস স্মার্ট ওয়াচও আমরা লঞ্চ করেছি। লেডিস যারা দেখছেন, আমাদের দর্শক আছেন, আপনাদের জন্য কিন্তু এক দারুণ সুখবর। ভাইয়ার তথ্যগুলো শুনুন। লেডিস দুইটা হচ্ছে স্মার্ট ওয়াচ বের করেছেন ব্লিজবন্ড ব্র্যান্ডের। তো আপনারা মানে চোখ রাখুন ভাইয়ার প্রোফাইলে। আর কোথায় রাখবে বলে দিন, আপনাদের পেজ আছে কিনা? globalbrand.com.bd এই ওয়েবসাইটে পাবেন। আর যেহেতু এই অনুষ্ঠানে আপনারা আছেন, আমাদের ওয়েবসাইট থেকে পারচেজ করলে আপনারা একটা স্পেশাল ডিসকাউন্টও পাবেন। এবং হাসিনা আনসার নাহারের কাছেও যদি ইনবক্স করে মনে হয় ডিসকাউন্ট হবে নাকি ভাইয়া? ডেফিনেটলি। থ্যাংক ইউ। সেলস আর মার্কেটিং দুটোর মধ্যে কোনটা বেশি কঠিন? অ্যাকচুয়ালি মার্কেটিং এর একটা পার্ট বা ধাপ হচ্ছে সেলস। মানে মার্কেটিংটা বড়, সেলসটা হচ্ছে একটা পার্ট। মানে এক্সিকিউশন পার্টটা সেলস,
বাট মার্কেটিংটা আমি যেটা বলেছি যে একটা প্রোডাক্টের প্রোডাকশন বা সোর্সিং থেকে শুরু হয় শেষ পর্যন্ত। একদম। কর্পোরেট দুনিয়ায় সফল হতে হলে নতুন প্রজন্মের জন্য আপনার 3টি টিপস কি হবে? আচ্ছা, তো নতুন প্রজন্ম, এখন আমি যেটা বলবো যে আমাদের জেন জি বা জেন আলফা যারা আসছে, তো নতুন প্রজন্মের জন্য এটাই বলার যে আসলে শিখতে হবে সময়ের সাথে সাথে। আমি যদি 3টা টিপস দিই, সময়ের সাথে সাথে আপনার যেটা ডিমান্ড, যেই এডুকেশন বলেন বা যেই সেক্টরটা বলেন সেখানে আপনাকে শিখতে হবে। লাইক এখন আপনাকে এআই সম্পর্কে জানতে হবে, অবশ্যই। ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে হবে এবং আপনার ব্র্যান্ডিং সম্পর্কেও জানতে হবে। আচ্ছা খালেদ ভাই, এখন কিন্তু হচ্ছে আমরা চলে আসছি টক উইথ নাহারের ফান র্যাপিড ফায়ার সেগমেন্টে। এখানে খুব দ্রুত উত্তরগুলো দিতে হবে আপনাকে। আচ্ছা, সবচেয়ে বেশি সরি আমি ব্যস্ত বলার কারণ সত্যি ব্যস্ত না মিটিং এ ঝামেলা এড়ানো? আসলে বেশি সরি, হ্যাঁ, এটা মিটিং এর ঝামেলাও হতে পারে, আবার কাস্টমার কোনো কমপ্লেইন থাকলে সেখানেও বলা যেতে পারে। আচ্ছা, যদি কেপিআই রিপোর্টে বাজে পারফর্ম করে আপনি আগে কল দেন না মিটিং ডাকেন? মানে আগে কল দেন না পরে মিটিং? আচ্ছা, কেপিআই সাধারণত কি পারফরমেন্স ইন্ডিকেটর, যদি এটা টিমের কেপিআই জাজমেন্ট করা হয়, সেটা আমি থেকে আমার টপ এবং বটম সব টিম মেম্বারেরই হয়, তো ডেফিনেটলি আগে কল দেওয়া হয়, কল দিয়ে তার প্রবলেমটা শোনা হয়। মার্কেটিং ব্রিফ পড়ার সময় আপনি কি এক কাপ চা নেন নাকি একটা দীর্ঘশ্বাস? এক কাপ চা নিই। তার মানে দর্শক ওনার দীর্ঘশ্বাস খুব কমই পড়ে, চাটা বেশি খাওয়া পড়ে। রং চা না দুধ চা? রং চা, চিনি ছাড়া। ও আচ্ছা, খুবই স্বাস্থ্য সচেতন। সবচেয়ে বেশি বাজে টাইমে ক্লায়েন্টের কল আসে কখন? আসলে ক্লায়েন্টের কল একজন সেলস বা মার্কেটিং পার্সন হিসেবে সবসময়ই আমি পজিটিভলি নেই। তো ইভেন আমার এও অভিজ্ঞতা আছে যে রাত 12টার পরে হয়তো আমি ঘুমে আছি, একটা কল আননোন, কিন্তু সেটা আমার ক্লায়েন্ট হতে পারে, দেখে আমি রিসিভ করেছি, হয়তো বা সকালে তাকে আমি প্রপারলি ব্যাক করেছি, বাট ওইটা আমি রিসিভ করে তাকে বলেছি যে ইনফরমেশনটা আমি আপনাকে কালকে দিচ্ছি। আচ্ছা, আপনি কি কখনো এমন প্রোডাক্ট বিক্রি করেছেন যেটা নিজে কিনতেন না, সৎ উত্তর চাই? সৎ উত্তর। না, অ্যাকচুয়ালি আমার কাছে যদি প্রোডাক্টের কোয়ালিটিটা ভালো থাকে আমি সেটাই সাজেস্ট করি, কারণ আমি আসলে নিজেকে প্রোডাক্ট সেলার না, একজন সলিউশন সেলার হিসেবে ভাবতে পছন্দ করেন। দারুণ। সেলস টার্গেট পূরণ না হলে আপনি আগে কি করেন? বসকে ইমেল দেন না নিজেকে ঘুষ দেন সব ঠিক হয়ে যাবে? কোনটা? আসলে ফার্স্টে নিজেকে মোটিভেট করতে হবে, কারণগুলো অনুসন্ধান করতে হবে, বসকে আসলে যথার্থ কারণ এবং পরবর্তী সলিউশন কি হবে ওটা ডেফিনেটলি জানাতে হবে। আচ্ছা, কোন সহকর্মী যদি কনস্ট্যান্ট পজিটিভ ভাইবস দেয় আপনি খুশি হন না সন্দেহ করেন? এটা ডিপেন্ড করে তার টোটাল কেপিআই বা সামগ্রিক পারফরমেন্সের উপর। আচ্ছা, আপনার ইনবক্সে 1 মিনিট সময় দেন ভাই, এই লাইন কবার আসে দিনে? দিনে 8-10 বার আসে। আচ্ছা, প্রেজেন্টেশনের সময় কোন ভয়টা বেশি পান? প্রেজেন্টেশনের আমি যে ইনফরমেশন বা স্পিচ ডেলিভারি করছি এটা আমার অডিয়েন্সকে কতটুকু হ্যাপি করছে। আচ্ছা, সেটার উপর। আপনার কর্পোরেট জীবনের নাম যদি সিনেমা হতো টাইটেল কি হতো? টাইটেল হতো, এটা আমাদের ওয়ান অফ দ্য ব্র্যান্ড, আমাদের গ্লোবাল ব্র্যান্ডে আছে, মানে এলজির ফুল মিনিং কিন্তু লাইফ ইজ গুড। ওয়াও, তার মানে লাইফ ইজ গুডই হতো। আসলে কি লাইফ ইজ গুড? আসলে আপনি পজিটিভ না থাকলে কখনোই কর্পোরেট লাইফ বা আপনার সোশ্যাল লাইফে হ্যাপি হতে পারবেন না। ইউ হ্যাভ টু বি পজিটিভ অ্যান্ড হ্যাভ টু বি মিক্স উইথ পজিটিভ পিপল। আচ্ছা, আপনি যদি এই প্রফেশনে না থাকতেন তাহলে আসলে আপনি কি রনি হতেন? কোন প্রফেশনে থাকতেন? ছোটবেলায় এমিন লাইফে আসলে প্যারেন্টসরা বলেছিল, যেটা সত্য বলবো, যে বড় হয়ে কি হবে, আসলে ডাক্তার হওয়ার কথাই বলতাম। হ্যাঁ, মানে আমরা যেটা বেসিক যেটা জানি ডাক্তার, ইঞ্জিনিয়ার আর থার্ড হচ্ছে পাইলট। রাইট, মানে এই 3টা স্বপ্ন নিয়েই কিন্তু একটি বাচ্চা বড় হয়, কারণ তাকে ওইভাবেই বড় করা হয়, মাইন্ড সেটআপ তার বাবা মা তার আত্মীয় স্বজন রিলেটিভ সেভাবেই বলে যে ডাক্তার, ইঞ্জিনিয়ার আর থার্ড অপশন হচ্ছে পাইলট। আপনার কোন অপশনটা ছিল? আমার ডক্টর অপশনটা ছিল,
সায়েন্সও ছিল আমার এইচএসসি পর্যন্ত, আচ্ছা। বাট আফটার দ্যাট আমি আসলে গভর্নমেন্ট মেডিকেল কলেজে আনফরচুনেটলি ওই টাইমে সুযোগ হয়নি। তো পরে প্রাইভেট মেডিকেলে পড়তে পারতাম, কিন্তু যেহেতু গভর্নমেন্টে সুযোগ হয়নি, আমি অ্যাকচুয়ালি মানে বিবিএ পড়ার জন্য পরবর্তীতে আমি অ্যাডমিশন নিই ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে। তো তখন থেকে আমার ইচ্ছা ছিল যে একজন কর্পোরেট পার্সোনালিটি হব। এই অনেক ধন্যবাদ, আপনি আপনার মূল্যবান সময় থেকে সময় বের করে আমাদের টক উইথ নাহারে এসেছেন। আপনার কেমন লাগলো? ভালো লেগেছে আপনাদের এই প্রোগ্রামটি। আমি আপনাদের এই প্রোগ্রামের উত্তরোত্তর সাফল্য কামনা করি, এবং এই প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন এন্টারপ্রেনাররাও আসছে এবং কর্পোরেট পার্সোনালিটি আসছে। আশা করি এটা সবার জন্যই উপকার হবে। আপনার জীবন, আপনার সংগ্রাম আর আপনার যে ছোট ছোট সুন্দর সুন্দর স্বপ্ন সত্যি আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। আবারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে আমাদের দেখা হবে। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামী পর্বে নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং টক উইথ নাহারের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।